উত্তর পূর্ব ভারতের 7 বোনের এক বোন ত্রিপুরা। ত্রিপুরাকে পূর্ব দিকে ঘিরে রয়েছে আসাম ও মিজোরাম, এবং উত্তর, পশ্চিম এবং দক্ষিণকে ঘিরে রয়েছে বাংলাদেশ। উত্তর পূর্বের অন্য রাজ্যগুলির মতন এই রাজ্যেও ছড়িয়ে আছে প্রচুর দেখার জিনিস। যেমন তার প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তেমনই ত্রিপুরাকে ঘিরে আছে নানান রহস্যময় ইতিহাস। ত্রিপুরার প্রকৃতি আর ইতিহাসের এই অদ্ভুত মেলবন্ধন ভারতবর্ষে সত্যিই অনন্য। আর বাঙালিদের জন্য ত্রিপুরা ভ্রমণ মানে কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ, এই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা। ঘুরতে গিয়ে আপনার মনে হবে সবাই যেন আপনার পরম আত্মীয়। আমাদের এইবারের ভ্রমণ সিরিজ এই ত্রিপুরাকে নিয়ে। আজ দেখবেন আমাদের ত্রিপুরা ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। আমরা ত্রিপুরা ভ্রমণ শুরু করছি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে। 23শে জানুয়ারি 2024 আমাদের ঘুরনচণ্ডীর দল ভোর ভোর পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশনে শীতের আমেজ গায়ে মেখে। আমাদের এবারের গন্তব্য আগরতলা, ট্রেন 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কলকাতা থেকে সরাসরি এক ট্রেনে আগরতলা পৌঁছানোর এই একটাই উপায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল 6:50 শিয়ালদহ থেকে রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার এই ট্রেনটি আগরতলা পৌঁছায়। সময় লাগে প্রায় 35 ঘন্টা, অর্থাৎ দ্বিতীয় দিন বিকেল প্রায় 5:25 নাগাদ আমরা পৌঁছাবো আগরতলা। মূলত এতটা লম্বা জার্নি ট্রেনে করার একটাই উদ্দেশ্য, লামডিং থেকে বদরপুর অবধি রেলপথটা আপনাকে রেলযাত্রার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স দেবে। পাহাড়ি রেলপথে অজস্র টানেলের মধ্যে দিয়ে এই রেলপথ। যাদের হাতে এতটা সময় নেই তারা কলকাতা থেকে অনায়াসেই প্রায় 1 ঘন্টায় আকাশপথে পৌঁছে যেতে পারেন আগরতলা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 24 তারিখ, 24শে জানুয়ারি। আমরা এখন সকাল 8টা বাজে, আমরা পৌঁছে গেছি লামডিং স্টেশন। তো লম্বা জার্নি আমাদের। আপনারা দেখেছেন কালকে সকালে আমরা ট্রেনে উঠেছি, আগরতলা ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো আমরা এখানে লামডিংয়ের একটা স্পেশালিটি হচ্ছে, এখান থেকে কিন্তু ট্রেনটা উল্টো দিকে যাবে, আর এখান থেকে মানে হিলি পার্টটা এই লামডিংয়ের পর থেকে স্টার্ট হয়। অসাধারণ একটা জার্নি। আমরা আগেও আপনাদের দেখিয়েছিলাম হাফলং যাওয়ার সময়। তো হাফলংও আমরা এই ট্রেনেই গেছিলাম, আর সেইটা হাফলংয়ের জার্নিটা হচ্ছে অর্ধেকটা, মানে হাফলং, লামডিং থেকে হাফলং যতটা সুন্দর জার্নি, ততটাই সুন্দর জার্নি হচ্ছে হাফলং থেকে বদরপুরের পার্টটা। আর এই লামডিংয়ে অ্যাকচুয়ালি 2টো ইঞ্জিন লাগে এই ট্রেনটাতে, কারণ তারপরে জার্নিটা হচ্ছে হিলি পার্ট। তো সঙ্গে থাকুন, দুর্ধর্ষ একটা জার্নি ওয়েট করছে আমাদের জন্যে, অ্যান্ড উই আর ভেরি মাচ এক্সাইটেড। পাহাড় কেটে বানানো এই ধরনের বেশ কয়েকটি টানেল পার করে আমরা এগিয়ে চলেছি। বেশ রোমাঞ্চকর এই যাত্রাপথ। আমরা পৌঁছে গেছি নিউ হাফলং, আসামের ডিমা হাসাও জেলার শৈল শহর নিউ হাফলং। আর নিউ হাফলং এর আমাদের অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে। তো এইবারে নিউ হাফলং তো আমাদের ডেস্টিনেশন নয়, আমরা চলেছি ত্রিপুরা। এখন এখানে আগের বারের মতো এখানে আবার আনারস পেয়েছি। আর নিউ হাফলং নিয়ে যদি ডিটেল ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে চলে যান, অনেকগুলো ডিটেল ভিডিও নিউ হাফলং এ কি কি জায়গা আছে সমস্ত কিছু আমাদের দেখানো আছে। অরজিৎদা জিন্দাবাদ, ঘুরনচণ্ডী জিন্দাবাদ। ইটস ইনক্রেডিবল ট্যুর, উই আর জাস্ট অন দ্য বিগিনিং। আরো বাকি আছে, ভালো করে দেখুন। হাফলং হলো আসামের একমাত্র শৈল শহর। হাফলং অবধি ট্রেনটি ঊর্ধ্বমুখী, তারপর নিম্নমুখী। বদরপুর অবধি আপনারা পাবেন প্রচুর টানেল, তারপরের যাত্রাপথ আবার সমতল। আজ 24শে জানুয়ারি, এখন প্রায় সন্ধ্যা 6:30। আমরা জাস্ট এসে নামলাম আগরতলা। প্রায় ঘন্টাখানেক লেট ছিল আমাদের ট্রেন। উত্তর পূর্বের রাজ্যগুলিতে সূর্যোদয় যেমন হয় সবার আগে, তেমনি সূর্য পাটেও যায় অন্যান্য রাজ্যের থেকে অনেক আগে। এখানে বিকেল 5:30 মানেই কিন্তু প্রায় সন্ধে।
আমাদের হোটেল স্টেশনের খুব কাছেই, চলুন এগোনো যাক। আমরা পৌঁছে গেছি হোটেল পূর্ণিমাতে। আমাদের আগরতলার রাত্রিবাস এখানেই, হোটেল পূর্ণিমা স্টেশন থেকে একদম কাছে, মানে 200 মিটার মতন। আমাদের হেঁটে ওই 3 থেকে 4 মিনিট লাগলো হেঁটে। খুব মানে ফেভারেবল লোকেশন। স্টেশনে মানে যারা ট্রেনে আসবেন তাদের জন্য স্টেশনের কাছে বেশ কয়েকটি হোটেলই আছে। ত্রিপুরেশ্বরী হোটেল আছে, আরো অনন্যা হোটেল আছে, আরো 2-3টে হোটেল আছে। তো এই আমরা সিলেক্ট করেছি পূর্ণিমা হোটেল। এবার আমরা চেক ইন করবো। চেক ইন করে আপনাদের চলুন রুমগুলো একবার দেখি। এটা এদের রিসেপশনটা। আচ্ছা, আপনাদের দাদা এই কটা ফ্লোর টোটাল? হ্যাঁ, সেকেন্ড ফ্লোর, তিনটেতেই রুমস আছে তাই তো? আচ্ছা, ওনাদের 3টে ফ্লোর আছে, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তিনটেতেই রুম আছে। ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুমস আছে। আমি হোটেলের নাম্বার ভিডিওতে দিয়ে দেবো, তো আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। তো চলুন এবার চেক ইন করা যাক, আর আমি রুমসগুলো একবার আপনাদেরকে দেখে দিই। তো আমাদের 15 জন আছি আমরা, ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর ডিস্ট্রিবিউট করে নিয়েছি। এবার আমার রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাবল বেডেড রুম, এই যে এইটা হচ্ছে ডাবল বেডেড রুম, টুইন বেডরুম বলা যেতে পারে। এদের ডাবল বেডও রুমস আছে, মানে একটা সিঙ্গেল কিং সাইজ বেডও পাবেন, আবার এরকম টুইন বেডস, যেরকম এখানে দুটো আলাদা আলাদা বেড আছে, এরকমও রুমস আপনারা পাবেন। ঠিক আছে, ঘর ওয়েল ডেকোরেটেড। ঘরের সাইজ কিন্তু খুব বড় নয়, ছোট সাইজ, তবে কোজি, মানে এখন যেহেতু ঠান্ডার সময় কোনো অসুবিধাই নেই। ঘর পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ড্রেসিং টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, আর এদিকে বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন টয়লেটস, ওনাদের সব রুমে ওয়েস্টার্ন টয়লেটস আছে, এবং বেসিন, গিজারও আছে। তো মিনিমাম যে রিকোয়ারমেন্টস গুলো সবই ঠিকঠাক আছে। পূর্ণিমা হোটেলের খুব কাছেই আপনারা পাবেন এই সংস্কার ক্যাফেটেরিয়া। আমরা ডিনার এখানেই করব, কারণ পূর্ণিমাতে কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই। আগামীকাল সকালে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 25শে জানুয়ারি 2024। তো আপনারা দেখেছেন কালকে রাত্রিবেলা আমরা এই হোটেলটায় এসে ঢুকেছি, হোটেল পূর্ণিমা। আজ থেকে অ্যাকচুয়ালি আমাদের ভ্রমণ স্টার্ট হচ্ছে, ত্রিপুরা দর্শন। তো এখন আজকে আমরা সকালে ফার্স্টে ব্রেকফাস্ট করব। কালকে যেখানে আমরা ডিনার করেছিলাম এটা কাছাকাছির মধ্যে ওই রেস্টুরেন্টটাই আছে। তো আমরা এখন সকাল 9টা বাজে, ওখানে ব্রেকফাস্ট করে আমরা আজকের ভ্রমণে বেরিয়ে পড়ব। আজকে আমাদের যেটা ভ্রমণ মেনুতে আছে সেটা হচ্ছে আগরতলার একদম কাছাকাছি যে জায়গাগুলো, যেমন উজ্জয়ন প্যালেস। এখানে মানে আগরতলা সিটির মধ্যে সব থেকে দর্শনীয় স্থান, যেটা আপনারাও নাম শুনেছেন, উজ্জয়ন প্যালেস, মানিকপুর রাজাদের যে রাজপ্রাসাদ, আমরা সেইটা দেখব। আমরা সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে যাব, আর আমরা এখানে কসবা কালীবাড়ি যেটা আছে, কমলা সাগর, সেটা দর্শন করব। এই যে বন্ধুরা, আমরা কালকে দেখিয়েছিলাম এই সংস্কার ক্যাফেটেরিয়া, এটাতেই আমরা কালকে ডিনার সেরেছিলাম। আজকে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আমাদের হোটেলের কাছাকাছির মধ্যে এই দোকানটাই আছে। এখনো কিছু সার্ভ করেনি। একদম সবাই 15 জন রেডি, সকালবেলা ফ্রেশ হয়ে। আমাদের গাড়িও এসে গেছে, আমাদের গাড়ি রেডি, গাড়ির কন্ট্যাক্ট নাম্বারও এখানেই দিয়ে রাখলাম। ব্রেকফাস্ট করলাম, দেখলেন, ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি আজকের ভ্রমণে। এখন প্রথমেই আমরা যাচ্ছি উজ্জয়ন প্যালেস।
বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি উজ্জয়ন প্যালেস। তো এটা হচ্ছে গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, উজ্জয়ন প্যালেসের এন্ট্রি গেট যেটা। আর এদিকে দেখুন টিকিট কাউন্টার আছে। উজ্জয়ন প্যালেসে ঢোকার মাথা পিছু টিকিট হচ্ছে 40 টাকা করে ইন্ডিয়ান টুরিস্টদের জন্য। তো আমরা এখন টিকিট করব, টিকিট করে আপনাদের নিয়ে ভেতরে ঢুকবো, সঙ্গে থাকবে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি উজ্জয়ন রাজপ্রাসাদের চত্বরের ভেতরে। আগেই বলেছি আপনাদের, এই ত্রিপুরাতে এক সময় রাজত্ব করত মাণিক্য বংশের রাজারা। 1401 থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এই মাণিক্য রাজস্ব বা মাণিক্য সাম্রাজ্য। প্রথম রাজা ছিলেন মহামাণিক্য। তিনি প্রথম রাজা 1401-এ অভিষিক্ত হয়েছিলেন এই ত্রিপুরার রাজা হিসেবে। তারপর থেকে দীর্ঘ 1000 বছরের বেশি রাজত্ব করেছে এই মাণিক্য সাম্রাজ্য এখানে। আর আমরা যে প্যালেসটায় এসেছি এখন, উজ্জয়ন রাজ প্যালেস বা উজ্জয়ন প্যালেস, যেটা পেছনে দেখছেন আমরা ভেতরেও যাব। এই প্যালেসের হিস্ট্রিটা আপনাদেরকে বলে দিই ছোট্ট করে। এই প্যালেসটা কিন্তু অরিজিনাল প্যালেস নয়। মাণিক্য রাজাদের অরিজিনাল যে প্যালেস ছিল উজ্জয়ন রাজপ্রাসাদ, সেটা এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। এবং সেই রাজপ্রাসাদটি বানিয়েছিলেন মহারাজা ঈশানচন্দ্র মাণিক্য। 1862 সালে সেই প্রাসাদ নির্মাণ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত 1897 সালে জুন মাসে এইখানে ত্রিপুরাতে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়, তাতে সেই পুরনো যে প্যালেসটা ছিল সেটা পুরোটাই নস্যাৎ হয়ে যায়। এবং তারপরে আবার 1901 সালে নতুন করে এই প্রাসাদ বানান মহারাজা রাধা কিশোর মাণিক্য। 1901 সালে এই প্রাসাদ যখন বানানো হয়েছিল, তখনকার দিনে এই প্যালেসের কস্ট পড়েছিল 10 লক্ষ টাকা বানাতে। এবং আমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা কলকাতার মানুষ, আপনারা মার্টিন বানের নাম সকলেই শুনেছেন। এই প্যালেসটা কিন্তু মার্টিন বানের তৈরি করা প্যালেস। 1901 সালে এই প্যালেস তৈরি হবার পর দীর্ঘকাল, মানে 1949 অবধি রাজ পরিবারের সমস্ত সদস্য কিন্তু এই রাজপ্রাসাদেই থাকতেন। 1949-এ কি হয়, 1949-এ ত্রিপুরা চলে আসে ভারতবর্ষের আন্ডারে। তো ইন্ডিয়ার ভেতরে আসার পর তারপরে ওনারা এখানে আর থাকেন না। তো 1949 অবধি এই প্রাসাদেই কিন্তু মাণিক্য রাজারা থাকতেন। 1972 সালে ত্রিপুরার গভর্নমেন্ট এই রাজপ্রাসাদ রাজ পরিবারের থেকে কিনে নেন 25 লক্ষ টাকা দিয়ে। এবং তারপরে এটাকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসেবে ইউজ করা হতো। তো 2011 অবধি এই রাজপ্রাসাদ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ত্রিপুরা হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং তারপরে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এই প্যালেসটি এখন শুধুমাত্র স্টেট মিউজিয়াম। তো এখন এখানে যারা আসবেন, আপনারা এই প্যালেসে ভিজিট করলে ভেতরে মিউজিয়াম আছে, মিউজিয়াম ঘুরে দেখতে পারবেন। আর এখানে আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আমরা তো দিনের বেলায় এসেছি। এই মিউজিয়াম খোলা থাকে 5:15 অবধি, সকাল 10টা থেকে 5:15 অবধি মিউজিয়াম খোলা পাবেন। আর বিকেলের পরে রাত্রিরে কিন্তু এখানে আরেকটা জিনিস হয়, সেটা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম। এখানকার যে ইতিহাস সেটা লাইট এবং সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়। রাত্রিরে বসারও জায়গা আছে, গ্যালারি করা আছে, এবং 100 টাকা মাথা পিছু তার জন্য লাগে। তো আপনারা যদি লাইট অ্যান্ড সাউন্ড দেখতে চান, তাহলে এই প্যালেসে আপনারা এমনভাবে আসতে পারেন যে বিকেলের দিকে আসলেন, তাহলে মিউজিয়ামটাও দেখা হয়ে যাবে। 5টা অবধি মিউজিয়াম খোলা আছে, 5:15 অবধি। তারপরে আপনার লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামও দেখতে পাবেন। চলুন এবার আমরা মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়াম দর্শন করে আমাদের এই উজ্জয়ন প্যালেসের পর্বটা আমরা শেষ করব। বন্ধুরা আমরা এখন মিউজিয়ামের ভেতরটা ঘুরে দেখবো। আচ্ছা, মিউজিয়ামের ভেতরে কিন্তু ছবি তোলা অ্যালাউড নয়। তো সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের ভেতরকার ছবি তুলে ধরতে পারবো না। আপনারা যারা নিজেরা আসবেন, হ্যাঁ, অনেকটা সময় নিয়ে মিউজিয়ামটা অবশ্যই ভালো করে ঘুরে নেবেন। বন্ধুরা উজ্জয়ন প্যালেস দেখে আমরা এখন চলেছি কমলা সাগরের পথে। আমরা এখন যে ডিস্ট্রিক্টে আছি সেটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, যার হেডকোয়ার্টার হচ্ছে আগরতলা। এখন আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে ঢুকবো। এরপরে আজকের বাকি যে দুটো জায়গা আছে
সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং কমলা সাগর অথবা কসবা কালী মন্দির, তো এই দুটোই কিন্তু সিপাহীজলা ডিস্ট্রিক্টে। তো এখান থেকে এখন আমরা প্রথমে যাচ্ছি কসবা কালীবাড়ি, আগরতলা টাউন থেকে মোটামুটি 31 কিলোমিটার। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কসবা কালী মন্দির। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কসবা কালী মন্দির, কসবেশ্বরী কালী মন্দিরও বলা হয়। আমার ঠিক পেছনে মন্দিরটা, আপনাদের মন্দির দর্শনও আমরা করাবো। তো এই জায়গাটার একটা স্পেশালিটি আছে, এই একই জায়গায় অ্যাকচুয়ালি আপনারা তিনটে আলাদা আলাদা স্পট দেখতে পাবেন একদম পায়ে হাঁটা ডিস্টেন্সের মধ্যেই। আমরা প্রথমে কসবা কালীবাড়ি দেখবো এখন, তারপরে পাশেই আছে কমলা সাগর আর বাংলাদেশ বর্ডার। তো তিনটে স্পট আপনারা এই একই জায়গায় দেখতে পাবেন। কসবা যে কালীবাড়ি, এটারও একটা হিস্ট্রি আছে, ছোট করে আপনাদের বলে দিচ্ছি। কসবা কথাটা কিন্তু ফার্সি কথা, এটার মানে হচ্ছে শহর। আর এই যে কালী মন্দির, এটা 15 সেঞ্চুরির মন্দির, এখন রেনোভেট করা হয়েছে, কিন্তু পুরনো যে মন্দির সেটা 15 সেঞ্চুরির মন্দির। এখানে মন্দিরের যে বিগ্রহ আছে সেটা কিন্তু মহিষমর্দিনী দুর্গা বিগ্রহ, এবং এখানে এই দুর্গা মূর্তি কালী হিসেবে পূজিত হন। আর 15 সেঞ্চুরির এই মন্দির এবং বিগ্রহ। আচ্ছা, এখানে এই কমলা সাগর বা এই কসবা কালীবাড়ির একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা আপনাদেরকে বলে দিই। এই মন্দির কিন্তু শুরু করেছিলেন মহারাজা কল্যাণ মাণিক্য, তো কিন্তু তিনি কমপ্লিট করতে পারেননি। আলটিমেটলি তার যে উত্তরসূরি মহারাজা ধন্য মাণিক্য এই মন্দির আলটিমেটলি কমপ্লিট করেছেন। আচ্ছা, এই আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, একটু আগে আপনাদের মন্দিরটা দেখিয়েছি, কসবেশ্বরী মন্দির, আর একদম কাছেই মানে হার্ডলি 50 মিটার্স এই হচ্ছে কমলা সাগর। এই কমলা সাগরের একটা ইতিহাস আছে। এইখানে আগে বহু আগে, মানে 15 সেঞ্চুরির কথা বলছি আমি, তখন এই জায়গাটা কিন্তু একটা ফোর্ট ছিল, কমলাগড় বলতো অথবা কয়লাগড়। অ্যাকচুয়ালি কয়লাগড়ই এস্টাবলিশ করেছিলেন, তিনি হচ্ছেন মহারাজা কল্যাণ মাণিক্য। তখন কিন্তু এখানে বাংলা আর মানে বাংলার যে রাজা ছিলেন সূর্য, তো এই সূর্য রাজার আন্ডারে এই কয়লাগড় তখন ছিল, এবং এই কল্যাণ মাণিক্য বাংলার রাজা সূর্যকে পরাজিত করেন, করে এখানে কয়লাগড় ফোর্ট করেন বা কমলাগড় ফোর্ট করেন। আর তার যে উত্তরসূরি ধন্য মাণিক্য, তিনি কিন্তু এই পুকুরটা মানে খোদাই করেছিলেন। তো এইটা তার যে মহারানীর নাম ছিল কমলা দেবী, তো সেই কমলা দেবীর নাম থেকেই এই পুকুরের নাম হয়েছে কমলা সাগর। তো এখানে এলে আপনারা মন্দির দর্শন করবেন, কমলা সাগরে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। আপনারা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমি জানি না, আমি চেষ্টা করবো জুম করে দেখানোর। তো কিচিরমিচির যে আওয়াজ পাচ্ছেন, এটা কিন্তু সরালে ওইদিকে একদম ভর্তি এই মানে কমলা সাগর যে লেকটা, তাতে সরালের ভিড় লেগে আছে। হ্যাঁ, মানে আমরা জানুয়ারি মাসের শেষের দিকে এসছি এখন, তো এখনো শীতকাল। তো আরেকটু আগে আসলে, ডিসেম্বর জানুয়ারির দিকে আসলে বা জানুয়ারির প্রথম দিকে আসলে, আমার বিশ্বাস এখানে প্রচুর পাখি পাবেন, এবং হয়তো পরিযায়ী পাখিও এখানে আপনারা পেতে পারেন। আচ্ছা, কমলা সাগরের ওই দিকে যে বর্ডারটা দেখছেন আপনারা, আমরা কাছে গিয়েও দেখাবো, ওই পারটা কিন্তু বাংলাদেশ। তো এবার আপনাদেরকে একবার বাংলাদেশ বর্ডারটা দেখিয়ে দেবো, তারপরে আমরা এখানে লাঞ্চও করব। আমি আসার সময় দেখাচ্ছিলাম আপনাদের, এখানে প্রচুর দোকান আছে। তো যারা এই সার্কিটটাতে যেদিন আপনারা আসবেন, আমার সাজেশন হচ্ছে এইখানটাতে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। সব রকম আমিষ নিরামিষ সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখন আগে বর্ডারটা দেখবো, তারপরে লাঞ্চ করব, দেন উইল মুভ টু নেক্সট স্পট। সঙ্গে থাকবো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, যেটা দেখাবো বলছিলাম আপনাদের, বাংলাদেশ বর্ডার। এই যে জায়গাটা আমি দাঁড়িয়েছি, আমার পেছনেই দেখছেন ফেন্সিংটা আছে। তো এইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর কমলা সাগরের ওপারটা, ঠিক ওপারটা একটা স্টেশন আছে বাংলাদেশের, কসবা রেল স্টেশন।
মানে আমরা একটু আগে ট্রেনও যেতে দেখেছি, কিন্তু এখান থেকে ভিডিওতে নেওয়া সম্ভব নয়। তো ওই পার্টটাই হচ্ছে বাংলাদেশের কসবা ডিস্ট্রিক্ট, আর এই পার্টটা হচ্ছে ত্রিপুরার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো বাংলাদেশের বর্ডারও আমরা ছুঁয়ে গেলাম এখানে। আর দেখতেই পাচ্ছেন আমাদের বিএসএফ এর জওয়ানরা এখানে পাহারা দিচ্ছেন। যেহেতু বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার, তো বিএসএফ তো আছেই। তবে এই জায়গাটা কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান, খুব সুন্দর বর্ডার আপাতত। মন্দির থেকে বেরিয়ে ডান হাতে 2 পা এগোলেই আপনারা এই রেস্টুরেন্টটা পাবেন, এই যে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা লাঞ্চ এখানেই সারবো। ভাতের হোটেল, আমিষ নিরামিষ দুরকমই পাওয়া যাবে। তো চলুন, খিদেও লেগেছে অনেক, বেলা প্রায় 2:30 এখন। আগে আমরা এখানে খাওয়া দাওয়া সারবো, তারপরে এই মা হোটেলে আমরা এখন সেরে নিচ্ছি লাঞ্চ। ছোট্ট হোটেল, ছিমছাম, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, লাঞ্চ সেরে আমরা এখন চলেছি আমাদের পরবর্তী যে স্পটটা আসবে, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখান থেকে মানে কমলাসাগর থেকে সিপাহীজলা 18 কিলোমিটার রাস্তা গেট অবধি, আর গেট ক্রস করে আরো 4-5 কিলোমিটার আমরা ভেতরে ঢুকবো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর কিভাবে কি পারমিশন করাবো সমস্ত কিছু আপনাদের দেখাবো। যারা আগরতলা টাউন থেকে ডাইরেক্ট আসবেন তাদের জন্য ইনফরমেশন দিয়ে রাখছি, আগরতলা টাউন থেকে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট মোটামুটি 25 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা মেন গেটটা, ঢোকার গেটটা। আর এখানে টিকিট কাউন্টার আছে, পার হেড 20 টাকা করে টিকিট করে তারপরে ঢুকতে হবে। আর আপনারা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি কিন্তু ভেতরে চলে যাবে। এখানে আলাদা করে সাফারি জিপের কোনো ব্যাপার নেই, তো নিজেদের গাড়িতেই আপনারা ভেতরে ঢুকতে পারবেন। আমি আপনাদেরকে রেটের তালিকাটাও দেখিয়ে দিচ্ছি। ছোট গাড়ি, জিপ, মারুতি বা ট্যাক্সি নিয়ে ঢুকলে 50 টাকা গাড়ির জন্য নেবেন, আর বড় বাস থাকলে 150 টাকা গাড়ির জন্য আলাদা দিতে হবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত স্যাংচুরি খোলা থাকে, আপনারা ভেতরে ঢুকতে পারবেন। মানে 4টের মধ্যে ভেতরে ঢুকতে হবে, তারপরে কিন্তু ভেতরে ঢোকার গেট বন্ধ হয়ে যায়। আর শুক্রবার কিন্তু এই স্যাংচুরি ক্লোজ থাকে, সপ্তাহে একটি দিনই বন্ধ থাকে, সেটা হচ্ছে শুক্রবার। এই যে টিকিট পেয়ে গেছি অভয়ারণ্যে ঢোকার। সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে আবার একটা জু আছে, সিপাহীজলা জুলজিক্যাল পার্ক। এই যে গেটটা, তো এখানে আলাদা এন্ট্রি টিকিট আছে। আর এই জুলজিক্যাল পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা মাথা পিছু। তো এখানেও আমরা টিকিট করছি। হিমালয়ান ব্ল্যাক বিয়ার। আরে এদিকে তাকারে, মাথায় মারা ফেরত দিদি আছে, তোকে খবর দেবে তোর বন্ধুদের। এদিকে তাকা তাড়াতাড়ি, আয় তো আরেকটু আরেকটু আরেকটু। এশিয়াটিক লায়ন। বন্ধুরা, আমরা এখন সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে যে সিপাহীজলা জুলজিক্যাল পার্ক আছে সেটার ভেতরে প্রবেশ করেছি। আর এখানে জুলজিক্যাল পার্ক আছে, বোটানিক্যাল গার্ডেনও আছে। আপনারা অনেকটা সময় এখানে স্পেন্ড করতে পারবেন। টোটাল এই সিপাহীজলার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে এরিয়াটা, সেটা হচ্ছে প্রায় 18 স্কোয়ার কিলোমিটার। আর 1972 সালে এই সিপাহীজলা যে ফরেস্টটা আর কি, এইটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দরজা পেয়েছিল। এবং এটার এক্সাক্ট লোকেশনটা কিন্তু বিশালগড়, সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিশালগড় ব্লকের ভেতরে এই সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। আর এই মানে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটার স্পেশালিটি হচ্ছে এইখানে প্রচুর পাখি আছে, অ্যাভিয়ারিজ প্রায় 150 রকমের অ্যাভিয়ারিজ আছে। আর প্রাইমেটস আছে মূলত 4টে, রেসাস ম্যাকিকিউ, পিকটেল ম্যাকিকিউ, ডাস্কি লাঙ্গুর আর ক্যাপ লাঙ্গুর। আচ্ছা, এছাড়াও এখানে আছে স্নো লেপার্ড।
আর আমরা ঘুরতে ঘুরতে যেটা দেখছি, এখানে একটা জুওলজিক্যাল হসপিটালও আছে। অলরেডি আমাদের সাথে দেখা হয়েছে স্নো লেপার্ডের, অবশ্য খাঁচাতে এশিয়াটিক লায়নের। তো চলুন দেখি আর কি আছে, একবার ঘুরে ঘুরে দেখা যায়। এটা ফিশিং ক্যাট, ফিশিং ক্যাট। এটা জঙ্গল ক্যাট। সিংহের খাঁচার সামনে আবার চলে এলাম জঙ্গলের রাজার এই গর্জন শুনে। ওই দেখুন একজোড়া হিপো। হিপোকে জলের বাইরে ডাঙা এরকম অ্যাক্টিভ পোজে খুব কমই দেখেছি আমি। আজকের মতো আমাদের ভ্রমণসূচি এবং ত্রিপুরা ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ। এখন আমরা ফিরে চলেছি পূর্ণিমা হোটেলে। আজকেও আমাদের ডিনার সংস্কার ক্যাফেটেরিয়াতে। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ত্রিপুরা ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।